নমস্কার। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই এপিসোডের একদম শুরুতে আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। সেটা হচ্ছে আপনাদের সমর্থনে এত দূর পর্যন্ত এগিয়ে আসা, কিন্তু আপনাদের মধ্যেই অনেকে এপিসোডগুলো কখন হচ্ছে সেই নোটিফিকেশন অনেক সময় পাচ্ছেন না বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা সেটা ইউটিউব কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু এর বিকল্প হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ইউটিউবের যে সার্চ অপশন আছে সেখানে গিয়ে মানুষের স্পেস দিয়ে ভাষা এইটা দিয়ে সার্চ করলেও কিন্তু আমাদের চ্যানেলকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা গুগলেও সার্চ করতে পারেন। এর সঙ্গে জানিয়ে রাখি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই নোটিফিকেশন যে আইকনটা আছে, বেল আইকনটা, সেটাতে ক্লিক করে সেটাতে দেখবেন অল বলে আছে একটা অপশন, অলটাকে ক্লিক করে দেবেন। অনেকে এই বিষয়টা জানেন না, সেই কারণে অনেক সময় নোটিফিকেশন পেতে অসুবিধা হয়। আমরা নিয়মিতই এপিসোড রাখি এবং আগামী দিনে আপনাদের জন্য আরো অনেক তথ্যবহুল এপিসোড নিয়ে আসবই। এবার আসি এই এপিসোডের আসল কথাটায়। আজকে বীরভূমে আবার রাশি রাশি টাকা আর বাঁট বাঁট সোনা, এ যেন সেই গুপ্তধন পাওয়ার মতো বিষয়, যেটা আমাদের চোখ এখন অভ্যস্ত হয়ে গেছে। আর আমি এখন বলি, এটা তো কিছুই নয়। এখন এটা তো কিছুই নয়, এর পরেও এটা তো কিছুই নয়, এটা শুনলে অনেকেই হয়তো এর আগে হলে একটু অবাক হতেন, কিন্তু তারাও হয়তো এখন ভাবছেন যে সত্যি এটা তো কিছুই নয়। যেখানে ভাবা যায় কিনা, মানে কল্পনারই বাইরে এরকম একটা সমাজের মধ্যে আমরা বাস করছি, যেখানে একটা একটা বাড়ি, এক একটা ডন, তাদের আকাশচুম্বী বিভিন্ন রকম ইমারত, বিঘের পর বিঘে জমি লুট, যেটার সঙ্গে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আবার সেই জমির সঙ্গে জড়িত হয়ে গেল, জমি লুটের সাথে, যেটা এর আগে ওই অভিজিৎ দাস ববি, তার অভিযোগ মতো ওই দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ কিছু অঞ্চলে জমি খুঁড়ে মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ আছে। এরকম তো অসংখ্য অভিযোগ, কিন্তু অভিযোগগুলোর মধ্যে বিশেষ বিশেষভাবে উঠে আসছে যেগুলো, সেইগুলো সব শেষ কেন্দ্রবিন্দুতে গিয়ে ঠেকছে কোন জায়গাতে? জমি লুট, অথবা জমি দখল করে ফেলা, অথবা বাড়ি থেকে অন্যকে তাড়িয়ে দিয়ে আর একটা বাড়ির মধ্যে গিয়ে দখল করে ফেলা। এ চতুর্দিকে সেই একই কাণ্ড। এখন এই যে বালি খাদান, কয়লা খাদানের টাকা, সেই টাকার ভাগ বাঁটোয়ারা, এই নিয়ে সারা দিন সরগরম, এতে রাজ্যের মানুষ খুব বেশি অবাক হচ্ছে না। তার কারণ এগুলো আরো 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 বেশি পরিমাণে আছে বলে আমাদের সন্দেহ। এবার আমরা একাধিকবার এই চ্যানেল থেকেই ওই ভোটের আগে থেকে বলে বেরিয়েছি, যে ভোট হয়ে যাওয়ার পরেও বলেছি যে যদি সত্যিকারের সেইভাবে চূড়ান্ত রেটটা হতে থাকে বিভিন্ন গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, তাহলে পাওয়া যেতে পারে আরো আরো গুপ্তধন। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এর এখনো অনেক সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে, যেগুলো নিয়ে আমি একের পর এক এপিসোড করে গেছি, যেখানে এই গুপ্তধন থাকার সম্ভাবনা, এবং সত্যি সেটা মিলেও গেছিল। বাদুড়িয়াতে পাটের ক্ষেত থেকে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে, ওদিকে কুলতলিতে অসংখ্য অস্ত্র, সন্দেশখালীর পুকুর থেকে অস্ত্র সঙ্গে টাকা, মানে বিভিন্ন রকম পুঁতে রাখা টাকা। ওদিকে চলে যান দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে মাটির ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিভিন্ন রকম ওষুধ, আর পার্টি অফিসগুলো থেকে কি না পাওয়া যায়নি, দলিল থেকে শুরু করে আরো আরো যেগুলো জঘন্য ধরনের জিনিসপত্র, সেগুলোর নাম নাই বা করলাম, আপনারা অনুমান করে নিন। সঙ্গে অস্ত্র, লুটতরাজের সম্পত্তি, এমনকি ত্রাণের সম্পত্তি, গরিব মানুষকে বিলোনো ত্রাণের সম্পত্তি, আমাদের এখন সবার জানা। তাহলে আপনি বলতে চাইছেন কি? আমি এইটাই বলতে চাইছি যে অতি অল্প হইল এখনো
যা হওয়ার অপেক্ষা করে আছে তা কল্পনাতীত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন না যে যদি বিশেষত মাননীয় বিধায়ক মন্ত্রী তাপস রায়ের কথাটা মনে পড়ে যে এসব যদি এক জায়গায় করা হয়, হ্যাঁ সঙ্গে সজল ঘোষও বলেছিলেন মাননীয় বিধায়ক, যে সব যদি লুটের মালপত্র এক জায়গায় করা হয় তাহলে বোধহয় 1 বছর না 2-3 বছরের রাজ্যের বাজেট হয়ে যেতে পারে। আমরাও ঠিক এই কথাটাই বলতে চাইছি। এখন অনেক কিছু হওয়ার বাকি, আর সেইখানটাতেই আশার আলো দেখাচ্ছে এই রাজ্য সরকারের বিশেষ কিছু পদক্ষেপ, যেগুলো এর আগে এই রাজ্যের মানুষ দেখেননি কখনো। সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ভবানী ভবনের অনুষ্ঠানে দাঁড়িয়ে যে এই রাজ্যে তৈরি হবে, যেমন এনআইএ আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তেমনি এই রাজ্যে তৈরি হবে এসআইএ বা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। ভীষণ দরকার। এখন যাকে বলা হয় না, উনি যেটা বলেছিলেন যে ক্র্যাকডাউন প্রসেসটা শুরু হয়েছে, এরপরে মেল্টডাউন প্রসেসটা চলছে। এই যে বিদেশি শক্তি, এই বিদেশি শক্তির সমস্ত রকমের যে ফান্ডিং, সেই ফান্ডিং যদি আটকে যায় তার আশঙ্কায় মাঠে নেমে পড়া টুকরে টুকরে গ্যাংয়ের সাপোর্টে তৈরি হওয়া একটি মানে অহেতুক আন্দোলন, যে আন্দোলনটাতে সেই ছাত্র সমাজ, যে ছাত্র সমাজকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি আমরা, আগামী প্রজন্ম, তাকে আপনারা জেনজি বলুন আর যাই বলুন, তাদেরকে কখনো আমরা খাটো চোখে দেখি না। আগামী প্রজন্ম, তারুণ্য, তা কখনো প্রথাগত নিয়মকে সবসময় মেনে চলে না, তাই তারা আগামী দূত। কিন্তু তাকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো নেমে পড়ে অরাজকতা তৈরি করে, আমরা তাদের সমালোচনা করি। জেনজির হাতেই তো আগামী ভবিষ্যৎ, তাদের হাতেই তো সমাজ, আগামী ভাবি কাল। তাদের মধ্যে থেকেই যারা বেরিয়ে আসবে তারাই তো আগামী ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কাজে তাদের প্রশংসা তো করতেই হবে, তাদের উৎসাহ তো জোগাতেই হবে, আর তাদের কোনো রকম ক্ষতি হলে সেটা প্রতিবাদও জানাতে হবে। কিন্তু সেটা থেকে যেন কোনো দেশ বিরোধী আন্দোলনের জন্ম না নেয়, সেটার মধ্যে দুষ্কৃতি মিশে গিয়ে রাজনৈতিক দলগুলোর মানে জঘন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করবার চেষ্টা না করা হয়। এখন সামনের এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু এক্ষেত্রে যে অংশটা, যে দেশ বিরোধী যে অংশটার কথা বলছিলাম, যেটা গত 15 বছর, সেটা তো আমরা দেখেইছি, তার আগের 34 বছর এই দেশ বিরোধী যে কার্যকলাপ, এই দেশ বিরোধী কার্যকলাপের একটা করিডর ছিল এই পশ্চিমবঙ্গ, উন্মুক্ত বর্ডার সহ, সেটা আমরা সকলে জানি। আর এফসিআরএ সহ বিভিন্ন যে বিলগুলো আসতে চলেছে সেটাতে তাদের আঘাত পড়ছে। এইখানে রাজ্য সরকার যে ভূমিকাটা নিচ্ছে, রাষ্ট্রবাদী সরকার তো প্রথম কথা এই রাজ্যে ছিলই না। এক সময় ছিল সেই কংগ্রেস সরকার, তারপরে সেখান থেকে এসে গেল বিদেশি মতবাদে চলা, দেশের সব কিছু খারাপ আর বিদেশের সব কিছু ভালো। কোন বিদেশ? চীন আর রাশিয়া, বিশেষত চীন, সেই চীনের সরকার। আর তারপরে আসলো কে? জামাতের সরকার। এই তো ছিল পশ্চিমবঙ্গের অতীত। আর রাষ্ট্রবাদী ভারতের সরকার এই স্থাপিত হয়েছে, এবং এই এসআইএ গঠিত হওয়াটা একটা খুব আশানুরূপ জায়গা। তার কারণ এই লুকিয়ে থাকা, জঙ্গলে লুকিয়ে থাকা, বনে বাদারে লুকিয়ে থাকা ওই ডনেদের সাগরেতরা, যারা এখনো ওই ডনেদের নেটওয়ার্কটাকে চালিয়ে যাচ্ছে,
এবার তাদের দিন শেষ হতে চলেছে। এক তো গুন্ডা দমন আইন, সেটা এদের একদম মূলে আঘাত করেছে। তারপরে যে সমস্ত কেন্দ্রীয় আইনগুলো এখানে প্রচলিত ছিল না, বিএনএস এখানে ছিল না, সেগুলো লাগু হয়ে গেছে। বলে টালমাটাল করছে সেই বিদেশি সাম্রাজ্য, আর ওদিকে ফেন্সিং বসছে। ফলত একদিকে বর্ডার, সেদিকটা বন্ধ হচ্ছে, বেরোনোর রাস্তা এখনো খোলা, দূর হয়ে চলে যাও, বাইরে চলে যাও, যত তাড়াতাড়ি চলে যাও, ভেগে চলে যাও, এই সমস্ত কথা তো সবাই বলছেন। আর এদিকে ভিতরে থেকে অশান্তি তৈরি করবার চেষ্টা, যেটা পার্ক সার্কাসে আমরা দেখেছি, যেটা আমরা জুডিশিয়াল অফিসারদের ওপরে আঘাত করা দিয়ে দেখেছি, এসআইআর প্রসেসের সময় দেখেছি, মোথাবাড়িতে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, পশ্চিমবঙ্গে সিএএ নামে এনআরসি আন্দোলনের ভুল বার্তা দিয়ে একটি অরাজকতা তৈরি করবার চেষ্টার মধ্যে দেখেছি। আর এইবার দেখতে পেলাম শিয়ালদা ধর্মতলায় আরশোলা বা স্টুডেন্ট মুভমেন্টের নাম করে সাংবাদিক পেটানো থেকে শুরু করে অরাজকতা, এই সব কিছু এবার বন্ধ হওয়ার দরকার আছে, এবং সেটারই পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এক প্রকার। এবার সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন মাত্র 2 মাসে এত কিছু এগোচ্ছে, অনেক কিছুই বন্ধ হয়েছে, কিন্তু সামগ্রিক সমাজ, সেই সামগ্রিক সমাজের শুভ বার্তা বা শুভ কিছু তৈরি হওয়া, এই যে নবজাগরণের কথা আমরা বলি না, তা অন্ধকার যুগ কেটে আলো ফুটতে সূর্য তো এক চোটেই ঝকমক করে ওঠে না, একটু সময় অবশ্যই লাগে। আর বীরভূমের এই ঘটনা আমি বিশ্বাস করি আরো বহু বহু জায়গা থেকে এই রকমই যদি তদন্ত করা হয় নির্দিষ্ট সূত্র মারফত, তাহলে সেখান থেকেও পাওয়া সম্ভব। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আবার বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জিহাদি, জামাতি এবং বিদেশি শক্তির চেষ্টা, সেই সমস্ত চেষ্টার মাধ্যমে দেশকে অরাজক করে তোলা, এ সমস্ত চেষ্টা পাঞ্চাল হয়ে গেছে, রাজ্যের মানুষ সেগুলোকে পাঞ্চাল করে দিয়েছে। অভ্যন্তরে থেকে সাওয়া যে জায়গাটা, সেটারই দিকে আমরা তাকিয়ে থাকবো, যে সেগুলো কিভাবে কিভাবে আগামী দিনে আরো নির্মূল হয়। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম, নমস্কার।